আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আমরা ঈদ পরবর্তী বৈশাখ পরবর্তী তোমাদের জন্য ঝোড়ো একটা এমসিকিউ ক্লাস নিয়ে আসলাম। বিজ্ঞানে তোমাদের যাদের একটু সীমাবদ্ধতা রয়েছে, প্রতিকূলতা রয়েছে, ঠিক তোমাদের জন্য আজকের ক্লাসটি অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং তোমরা আমার আগে বেশ কয়েকটি ক্লাস করেছো, 2-3টা ক্লাস করেছো তোমরা। আজকের এই ক্লাসটি করার পরে তোমার একবারে ভিন্ন মাত্রা তোমার তৈরি হবে, ঠিক আছে? তো তার আগে আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা যে আমার ক্লাসটি দেখছো তোমরা কাইন্ডলি ক্লাসে বন্ধুদের মেনশন দিয়ে দিবা, শেয়ার দিয়ে দিবা, যাতে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট আমাদের ক্লাসে যুক্ত হইতে পারে, ঠিক আছে? এবং ওয়ালাইকুম আসসালাম। এবং আমরা আজকে ক্লাসে প্যালেস্টাইনের জন্য দোয়া করব একবারে শেষে, বা ফিলিস্তিনের জন্য দোয়া করব। ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই বোন, মুসলমান না বলেও আমরা যদি বলি মানুষকে মারা হচ্ছে, এটা অনেক গর্হিত একটা কাজ হচ্ছে। তো তোমরা কাইন্ডলি একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন এবং শেয়ার কার্যক্রমটা চালায় যাবা। তোমরা মেনশন শেয়ার কার্যক্রমটা চালানোর পরেই আমি মূলত ক্লাসে প্রবেশ করব, ঠিক আছে? আদাব, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু মাইক্রোফোনটা জাস্ট চেঞ্জ করে নিলাম। তোমরা আমাকে ঠিকঠাক শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা ভাইয়া একটু জানাবা প্লিজ। তোমরা আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা তোমরা একটু কমেন্ট করবা। আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং ঈদের পরে বৈশাখের পরে, গতকালই বৈশাখ গেল, আমাদের বাংলা বছরের প্রথম দিন। আজকে আমরা বলতে গেলে আজকে প্রথম দিনে আমরা কিন্তু ক্লাসে চলে আসছি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। বিজ্ঞান ক্লাসের বায়োলজি পার্টের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়েছো, আরেকবার তোমাদের একটু জানিয়ে রাখি, তোমরা একটু মেনশন এবং শেয়ার কার্যক্রমটা চালিয়ে যাবা। এবং তোমরা যারা আছো তোমরা সাথে সাথে একটু কোশ্চেনটা দেখার ট্রাই করবা। যে এখানে আমি প্রথমে একটা কোশ্চেন দিয়ে রাখছি, যে কোশ্চেনটা দেখো বিএসএমইউ তে কিন্তু এই প্রশ্নটা বিএসএমইউ তে কিন্তু আসছে, ঠিক আছে? তোমরা জানো এই বিএসএমইউ তে বিএসসি নার্সিং দের একটা পরীক্ষা হয় এবং তারা স্বতন্ত্রভাবে কয়েকজনকে রিক্রুট করে, ঠিক আছে? এই যে নার্সিং পরীক্ষা 16 সালের প্রশ্নটা আসলে পরীক্ষায় আসছে, ঠিক আছে? ওকে, তোমরা অনেকেই বলছো শোনা যাচ্ছে এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, তোমরা অনেকে উত্তর করা শুরু করছো, অল ক্লিয়ার বলছো। যারা ক্লিয়ার বলছো, শুনতে পাচ্ছো, দেখতে পাচ্ছো। এবং আমি আরেকবার বলতেছি, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন এবং শেয়ার কার্যক্রম চালিয়ে যাবে। এবং আজকে আমরা যে এমসিকিউ গুলো পড়বো, আশা করি পরীক্ষায় এখান থেকে 2-3টা প্রশ্ন থাকবে। এবং আমি যে প্রাসঙ্গিক আলোচনা করব, এই প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে দেখো, এখানে যে প্রশ্নগুলো আজকে থাকবে এগুলো সবই বিগত সালের প্রশ্ন। এবং এই বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে কিভাবে তুমি নার্সিং এ ভালো করতে পারবা, কিভাবে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো ফেস করবা, আইডেন্টিফাই করা শিখবা। দেখো পরীক্ষায় তোমরা অনেকে অনেক ভালো পড়ো, অনেকে দেখবা কম পড়েও চান্স পেয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, ঠিক আছে? এই কম পড়ে চান্স পাওয়ার যে কৌশলটা আমি আজকে তোমাদেরকে জানিয়ে দেবো। সবচেয়ে কম পড়ে বিজ্ঞানে তুমি কিভাবে ভালো মার্ক অ্যাচিভ করতে পারো, ঠিক আছে? ওকে, তোমরা অনেকে উত্তর করছো, আমি কিন্তু দেখছি। তোমরা এটা ভেবো না যে আমি উত্তর দেখছি না, আমি উত্তর দেখছি। তোমাদেরকে ইনিশিয়াল কথাবার্তাগুলো বলে ফেললাম। অনেকে অনেক মেনশন করতেছো। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমরা প্রশ্ন সলভে চলে যাই। তোমরা অনেকেই চলে আসছো, আলহামদুলিল্লাহ। এবং এবং আরেকবার ওয়ালাইকুম আসসালাম, কারণ তোমরা অনেকেই সালাম দিচ্ছ। তোমরা তো জানো অবশ্যই যে তোমরা যারা সালাম দিচ্ছ এতে 90 নেকি, এবং আমি যদি উত্তর করি তাহলে আমি আরো 10 নেকির অধিকারী হচ্ছি। এই 10 নেকির লোভ আমি ছাড়লাম না, ঠিক আছে? ওকে, এই মেনশন দাও, একটু মেনশন দাও ভাইয়া, মেনশন দাও। আজকে ক্লাসে আমরা অনেক আনন্দ নিয়ে পড়াশোনা করব তোমরা। এবং তোমাদেরকে আমি বলতেছি, তোমরা একবারে লাস্ট পর্যন্ত থাকবা। যারা ক্লাসে জয়েন হয়ে গেছো একবারে লাস্ট পর্যন্ত থাকবা। লাস্ট পর্যন্ত থাকলে তোমাদের বিজ্ঞান নিয়ে একটা ভালো আইডিয়া হবে, ঠিক আছে? বিজ্ঞান নিয়ে একটা ভালো আইডিয়া। অনেকেই উত্তর করে ফেলছে, মাশাআল্লাহ। দেখো মালপিজিয়ন নালিকা, দেখো আমরা একটু ভিন্ন আঙ্গিকে বিজ্ঞান শিখতে যাচ্ছি। দেখো এই মালপিজিয়ন নালিকা কিন্তু আর্থ্রোপোডা যে পর্ব আছে, আর্থ্রোপোডা, দেখো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের। দেখো এখন এখানে ঘাস ফড়িং এর কথা উল্লেখ আছে, আর এই জায়গায় দিতে পারে আরশোলা, দিতে পারে কি আরশোলা মানে কি? এই আরশোলা মানে কি বলো তো? আরশোলা মানে কি? কেউ দ্রুত একটু আনসার করো। একজন যদি বলতে পারো তাহলেই হবে। এই আরশোলারও কিন্তু রেচন অঙ্গের নাম কি? এই আরশোলার রেচন অঙ্গের নামও কিন্তু মালপিজিয়ন নালিকা। এবং এই আরশোলা, তেলাপোকা, তারপরে কি আছে ঘাস ফড়িং, এগুলো সব কোন পর্বের প্রাণী? এগুলো সব হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এবং এই আর্থ্রোপোডা পর্বটা প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব, সবচেয়ে
বড় পর্ব, বড় পর্ব, ঠিক আছে। প্রাণীজগতের সবচেয়ে বড় পর্ব হচ্ছে এই আর্থ্রোপোডা। দ্বিতীয় বড় পর্ব অর্থাৎ সেকেন্ড বড় পর্ব কোনটা? দ্বিতীয় বৃহত্তম পর্ব, দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম কি? তোমরা একটু প্রশ্নের উত্তর করো তো, দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? কে উত্তর করতে পারে আমি একটু দেখবো। এই যে তোমরা অনেকেই লিখছো তেলাপোকা, তেলাপোকা, অনেকেই বলছো, অনেকেই উত্তর করেছো, অনেকেই উত্তর করেছো। এই তোমরা একটু বলো, তোমরা একটু এই প্রশ্নটা বলো যে দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম কি? তাহলে দেখো আমরা প্রশ্ন কিভাবে পড়তেছি। আমরা এখানে দেখলাম যে মালপিজের নালিকা কোনটার রেচন অঙ্গ? ঘাস ফড়িং এর। তাহলে এই ঘাস ফড়িং এর যে রেচন অঙ্গ দেয়া আছে, এই ঘাস ফড়িং থেকে আমরা বুঝতেছি ঘাস ফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা থেকে কি প্রশ্ন আমরা বের করে নিয়ে আসলাম? আর্থ্রোপোডা হচ্ছে প্রাণীজগতের সবচাইতে বড় পর্ব। এইখান থেকে আমরা বের করলাম কি? দ্বিতীয় বৃহত্তম পর্ব, দ্বিতীয় বৃহত্তম পর্ব। এই যে অসাধারণ, ওয়াহিদা আক্তার মোমো উত্তর করছে, জুই উত্তর করছে, হ্যাঁ। এই যে বগুড়া থেকে দেখছে, বগুড়ার ভাষায় এসে লিখছে আমি দেখছি বারে বগুড়া থেকে, ঠিক আছে, খুব সুন্দর বলছো। ওকে, তাহলে দেখো মলাস্কা, অনেকে উত্তর করছো। তাহলে প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম কি? মলাস্কা। মলাস্কা পর্বের প্রাণী কারা? মলাস্কা পর্বের প্রাণী হচ্ছে শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, লরিগো। কি কি আছে তাইলে মনে রাখবা? শামুক, ঝিনুক, শামুক, ঝিনুক, শামুক, ঝিনুক, ঝিনুক। এই তোমরা অক্টোপাস, অক্টোপাস নাম শুনেছো, অক্টোপাস খেয়েছো হয়তো অনেকে। অক্টোপাস কিন্তু খুবই দামি একটা সি ফুড, ঠিক আছে। তাহলে শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, লরিগো এগুলো সব কি? মলাস্কা পর্বের প্রাণী। তাহলে একটা কোশ্চেন কিভাবে অ্যানালাইসিস করতেছি এটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা যারা নন সায়েন্সের আছো এখানে, তোমরা যারা ডিপ্লোমা পরীক্ষা দিবা, এই টাইপের প্রশ্ন হলে এই প্রাসঙ্গিক তথ্যগুলোই তোমার জন্য এনাফ হবে, আমি আশা করি। এই প্রাসঙ্গিক তথ্যগুলোই তোমার জন্য কি হবে? এনাফ হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তোমরা যারা উত্তর করতে পারছো প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব মলাস্কা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে। আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেন দেখো, ফ্লোয়েম টিস্যুর অংশ কোনটি? এটা বিএসএমইউ এর পরীক্ষা আসছে, এটাও 16-17 সালের একটা প্রশ্ন, এটাও 16-17 সালের একটা প্রশ্ন। এবং তোমাদেরকে আমি জানিয়ে রাখি আজকে বৈশাখ পরবর্তী নতুন দিনে তোমাদেরকে জানিয়ে রাখি আমি যে তোমরা যারা আজকে উপস্থিত আছো, তোমাদের সবার জন্য আমি কর্ডিয়ালি রিকোয়েস্ট করি, দোয়া করি যে এই কয়টা দিন একটু পড়াশোনা করো। এখনো তোমার জন্য 1 মাস সময় আছে, ঠিক 30 দিন সময় আছে। এই 30 দিন তুমি যদি ইউটিলাইজ করতে পারো, তুমি আগামী বৈশাখ তোমার স্বপ্নের নার্সিং কলেজে তুমি কাটাইতে পারবা, ঠিক আছে। আগামী বৈশাখে তুমি থাকবা কি? তুমি বৈশাখী, তুমি সেই কি বলে শাড়ি পরে, তোমার বন্ধু বান্ধবের সাথে পাঞ্জাবি পরে তুমি কিন্তু নার্সিং কলেজ, এবং ঢাকার মধ্যে যদি চান্স পাও, তুমি যে বর্ণাঢ্য র্যালি হয়, সারা বাংলাদেশের সব সেলিব্রিটিরা যেখানে অংশগ্রহণ করে, এইটাতে তুমি অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে। এবং এইটা কিন্তু এক অন্যরকম পরিবেশ। ইভেন ঢাকাতে আমরা যারা আছি, আমরা এই যে তোমরা জানো গতকালকে একটা তোমার হচ্ছে হইলো, লেজার ভিউ হইলো, তাই না, ড্রোন ভিউ হইলো। এই ড্রোন ভিউ কিন্তু আমরা সামনে দাঁড়ায় দেখছি। তো ঢাকার মধ্যে, কেবল ঢাকার মধ্যে চান্স পাইলেই কিন্তু এটা সম্ভব, ঠিক আছে। ওকে ওকে, তোমরা অনেকেই উত্তর করেছো, অনেকেই উত্তর করছো বিবিবি, লাস্টে উত্তর করছো এই যে উর্বশী উত্তর করছো, অনেকেই তোমরা উত্তর করে ফেলছো বি। এবং এতেই বোঝা যায় তোমাদের বায়োলজির প্রতি অত্যন্ত আকর্ষণ এবং ভালোবাসা আছে, এবং সেই ভালোবাসা থেকেই তোমরা এই প্রশ্নগুলোর আনসার খুব সুন্দরভাবে করতে পারতেছো। এই ফ্লোয়েম টিস্যুর অংশ কোনটি? সিগন্যাল। এবং এই সিগন্যাল থেকে আরেকটা প্রশ্ন কি আসতে পারে? সিগন্যাল হচ্ছে নিউক্লিয়াস বিহীন, এটা মনে রাখতে হবে। কি বিহীন? নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন। তাই এই কথাটা তোমাদেরকে একটু টুকে নিতে হবে, লিখে নিতে হবে। তোমরা যখন এমসিকিউ সলভ করছো, পাশে একটা ছোট খাতা থাকবে, এই ছোট্ট খাতাতে এক্সট্রা ইনফরমেশন গুলো লেখা থাকবে। এই এক্সট্রা ইনফরমেশন গুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। তাহলে নিউক্লিয়াস বিহীন কে কে আছে? নিউক্লিয়াস বিহীন সিগন্যাল আছে, আর কে আছে? আমাদের আরবিসি আছে। কে আছে? আরবিসি, রেড ব্লাড কর্পাসল, অর্থাৎ লোহিত রক্তকণিকা। তাহলে পরীক্ষার প্রশ্ন এরকম বহুবার প্রশ্ন হয়েছে। নিউক্লিয়াস বিহীন কোষ কোনগুলা? এই সিগন্যাল, আরবিসি, এগুলো হচ্ছে নিউক্লিয়াস বিহীন কোষ, ঠিক আছে। এগুলো পরীক্ষায় প্রচুর 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 পরিমাণ আসবে, ঠিক আছে। ওকে, তাইলে এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, তাহলে এই প্রশ্নটা দেখো বিগত সালের প্রশ্ন থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটা আমরা কিন্তু কি করলাম, বের করে নিয়ে আসলাম। এই যে দেখো ক্যাম্বিয়াম, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে সবসময় ক্যাম্বিয়াম থাকে, এরকম টাইপের প্রশ্ন দুই একটা আসে। ওকে, আমরা থার্ড কোশ্চেনে চলে যাই। থার্ড কোশ্চেন দেখো যে নাম্বার অফ কার্পাল বোনস, নাম্বার মানে সংখ্যা, এবং হিউম্যান বিং, মানুষে কতগুলো কার্পাল বোনস থাকে। এই কার্পালের বাংলা হচ্ছে
কবজির অস্থি, কবজির অস্থি, কবজি। তাহলে দেখো এই কবজির অস্থি কতগুলো থাকে? একজন মানুষের একটা কবজিতে কতগুলো অস্থি থাকে? একজন মানুষের কবজিতে কতগুলো এরকম অস্থি থাকে? এই প্রশ্নটা এখানে কিন্তু চেয়েছে, এবং এটাও বিগত সালের একটা প্রশ্ন, এবং প্রশ্নটা দেখো ইংরেজিতে আসছে, কোশ্চেনটা আসছে কি ইংলিশে আসছে, ঠিক আছে? তোমরা একটু উত্তর করে দাও, এবং তোমরা তোমরা এই যে তোমরা বলতেছো পারি এগুলো, ভাই অবশ্যই পারবা এগুলো, তোমাদের এগুলো পারতে হবে, তোমাদের এগুলো বেসিক কথাবার্তা, ঠিক আছে? এই অস্থির কথাবার্তা হচ্ছে একটা বেসিক কথাবার্তা। এই কার্পালের কথা বলছি, এই মেটাকার্পালে কতগুলো অস্থি থাকে? মেটাকার্পাল, একটি হাতে মেটাকার্পাল বোনসের সংখ্যা কতটি? মেটাকার্পাল বোনসের সংখ্যা কতটি বলো তো? মেটাকার্পাল বোনসের সংখ্যা কতটি? বোনসের সংখ্যা কতটি? টোটাল বোনসের সংখ্যা কতটি? টোটাল বোনসের সংখ্যা কতটি? তাহলে এই প্রশ্নগুলোর আনসার যখন আমি পেয়ে যাব, বায়োলজিতে আমার চাইতে ভালো আর কেউ হবে না, বিজ্ঞানে আমার চাইতে ভালো আর কেউ হবে না। বিজ্ঞানে যে সবচেয়ে বেশি মার্ক পাবে, যদি কেউ 15 মার্কের বিজ্ঞান প্রশ্ন হয়, 15 মার্কের বিজ্ঞানের মধ্যে হাইয়েস্ট মার্ক সবাই কত পায়? 13 14, তাই না? তাহলে এই 14 যদি পায় কেউ, সেটা তুমি পাবা। এই কনফিডেন্স নিয়ে পড়াশোনা করবা, যখন পরীক্ষা একটা দিবা ওই প্রতিযোগীর মধ্যে তুমি নিজেকে বেস্ট ভাববা। একটা পরীক্ষা যখন দিবা তখন এই প্রতিযোগীদের মধ্যে তুমি ভাববা, হ্যাঁ ঢাকা নার্সিং কলেজে একটা আসন আছে, ওই একটা আসন আমার, ঠিক আছে? এইরকম যদি প্রস্তুতি নিতে পারো, তোমার কেউ ঠেকাইতে পারবে না। এই যে অনেক খুব সুন্দর উত্তর করতেছে, দেখো এই যে কাহানা দাস লিখছে যে 2টা হাতে 16টা থাকে, কত সুন্দর, চমৎকার একটা উত্তর, ঠিক আছে? চমৎকার একটা উত্তর, ঠিক আছে? ওকে ঠিক আছে। তাহলে দেখো এই তোমরা আরেকটু মেনশন দিয়ে দিবা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আরেকটু মেনশন দিয়ে দিবা, একটু শেয়ার দিয়ে রাখবা, এবং এই ক্লাসটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা বলছি কবজির অস্থি, তোমরা অনেক সময় রিস্ট ব্যান্ড পড়ো না, এখানে রিস্ট মানে কি? কবজি। তাহলে কবজির ব্যান্ড পড়ে, কবজিতে অস্থির সংখ্যা কতটি? 8টি। কবজিতে অস্থির সংখ্যা কতটি? 8টি। এর নামগুলো অনেক সময় আসে, যেমন আমরা এটা দিয়ে কি স্ক্যাফয়েড, লুনেট, ক্যাপিটেট, হ্যামেট, ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, এরকম অনেকগুলো নাম আছে এই অস্থিগুলোর নাম, ঠিক আছে? মেটাকার্পাল অস্থির সংখ্যা কতটি? মেটাকার্পাল অস্থির সংখ্যা হচ্ছে 5টি। মেটাকার্পাল অর্থাৎ মেটাকার্পাল শব্দের অর্থ হচ্ছে করতল। এই যে করতলের যে অস্থিটা, এই করতলের যে জায়গাটা, তার মানে করতলের অস্থিকে আমরা বলি মেটাকার্পাল অস্থি, ঠিক আছে? আমরা বলি করতালির মাধ্যমে অভিবাদন জানায়, এইটার কথাই বলা হয়েছে, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারতেছো? এই ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে? কোনো জড়তা আছে? ঠিকঠাক তোমাদের বোধগম্য হচ্ছে কিনা? একটু তোমরা ইয়েস লেখো, সবকিছু ঠিক থাকলে ইয়েস লেখো ইয়েস। সবকিছু ঠিক থাকলে তোমরা একটু লেখো ইয়েস, সবকিছু ঠিক থাকলে তোমরা একটু লেখো ইয়েস, ঠিক আছে? ইয়েস, জাস্ট লেখো যে ইয়েস, তাহলে আমি বুঝতে পারবো। তাহলে টোটাল বোনস কখন? যখন একটা বেবির জন্ম হয়, যখন সে ভ্রূণ থাকে, তখন তার দেহে 300টি বোনস থাকে। কতটি? 300টি। তারপরে যখন সে আস্তে আস্তে অ্যাডাল্ট হয়, তখন তার দেহে বোনস হয়ে যায় কত? 206টি। কতটি? 206টি, অর্থাৎ 94টা লেস হয়ে যায়, 94টা বোনস কি হয়? লেস হয়ে যায়। এই সমস্ত ব্যাপারে কনসেপ্ট থাকতে হবে ক্লিয়ার। তোমরা অনেকে ইয়েস লিখতেছো, তোমরা আরেকবার একটু লিখে রাখো ইয়েস। মেটাকার্পাল 14টি থাকে না? হ্যাঁ, এটা মাথায় রাখবা, ঠিক আছে? মেটাকার্পাল থাকে 5টা, 10টা। ভাইয়া তুমি যে লিখেছো, কে লিখেছো আমি একটু দেখি, জুই লিখছো, মেটাকার্পাল অস্থির সংখ্যা থাকে 10টি, এটা মাথায় রাখতে হবে ভালোভাবে, ঠিক আছে? মেটাকার্পাল অস্থির সংখ্যা থাকে 10টি। 14টি কোনটি থাকে? 14টি কোনটি থাকে এটাও তোমাকে জানতে হবে। 14টি থাকে টার্সাল অস্থি, অর্থাৎ গোড়ালির অস্থি। যে কমেন্ট করেছো তুমি একটু সংশোধন করে নিবা। তোমাদেরকে ছোট্ট ঘোষণা দিতে চাই, ছোট্ট একটা ঘোষণার মধ্যে আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, একটু ঢাকাতে পালস নার্সিং কোচিং, ঢাকাতে পালস নার্সিং কোচিং। তোমরা রেখে না, শুধু ঢাকাতে নট অনলি, এইটা তোমাদের সংখ্যা রেজিস্ট্রেশনের উপর ডিপেন্ড করবে যে অন্যান্য জেলা শহরে হবে কিনা। পালস নার্সিং 25 এপ্রিল, মনে রাখবা 25 এপ্রিল সম্পূর্ণ ফ্রিতে একবারে নার্সিং পরীক্ষার অনুরূপ, নার্সিং যে পরীক্ষাটা তুমি দিবা, এই নার্সিং পরীক্ষার অনুরূপ একটা পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে। মানে একবারে ঠিক নার্সিং পরীক্ষার অনুরূপ একটা পরীক্ষা, নার্সিং পরীক্ষার অনুরূপ, এটা মাথায় রাখবা। অনুরূপ পরীক্ষা, একদম একটা মডেল টেস্ট হবে, অফলাইন পরীক্ষা। তোমাকে আসন বিন্যাস, সিট প্ল্যান অর্থাৎ আসন বিন্যাস, মোবাইলে মেসেজ, রোল নাম্বার এবং ঠিক অনুরূপ একটা ওএমআরএ, অনুরূপ একটা কোশ্চেন তোমার পরীক্ষা নেওয়া হবে। এবং আজকে ক্লাস শেষে রেজিস্ট্রেশন লিংক দিয়ে দেবো,
ঢাকা সিটির মধ্যে অফলাইনে, ঠিক আছে। এরপরে তোমরা যারা ঢাকার বাইরে আছো পর্যায়ক্রমে 25 তারিখের পরে তোমাদের সংখ্যার উপরে, এবং তোমরা এটাও জানো 10 জনের জন্য একটা পরীক্ষা আয়োজন করা কষ্ট, মিনিমাম 50 জন, মিনিমাম 50 জন হলে পরীক্ষার আয়োজন করাটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাই তোমরা এটা মাথায় রাখবে। এবং দেখো এই যে পরীক্ষাটা তোমরা আমাদের সাথে দিবা, এই পরীক্ষাটা দিবা, গিফট কি থাকবে, তোমাদের প্রাইজ কি থাকবে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এদের জন্য থাকবে স্মার্ট ওয়াচ, কি থাকবে, স্মার্ট ওয়াচ থাকবে, ঠিক আছে, স্মার্ট ওয়াচ থাকবে। এবং বাকি যারা থাকবা, বাকি 10 পর্যন্ত 10 পর্যন্ত তোমাদের জন্য 3টা বই থাকবে, 3টা বই আমাদের মডেল টেস্ট বই, মাস্টার মাইন্ড বই, বিজ্ঞান বই, 3টা বই থাকবে তোমাদের জন্য। এবং সকল অংশগ্রহণকারীদের জন্য একটি করে মডেল টেস্টের বই থাকবে, মডেল টেস্ট বই। এবং তোমরা জানো এই মডেল টেস্ট বইয়ের মধ্যে ওএমআর থাকে, যে পর্যাপ্ত প্র্যাকটিসের তোমরা সুযোগ পেয়ে যাও, ঠিক আছে। তাই এই ঘোষণাটা, ছোট্ট একটা ঘোষণা তোমাদেরকে বললাম যে ঢাকাতে তোমরা যারা আছো তোমাদেরকে আমরা রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিব। পরীক্ষাটা হবে 25 এপ্রিল। তার মানে এই পরীক্ষাটি দেওয়ার পরেও যদি তোমার দুর্বলতা থেকে যায় তাহলে তুমি এনাফ টাইম পাচ্ছ, তুমি 20 দিন টাইম পাচ্ছ নিজেকে গ্রো আপ করার। তোমার যদি ইংলিশে দুর্বলতা থাকে, ইংলিশের দুর্বলতা তুমি শেষ করে নাও। এখন তোমার পড়াটা হবে গতানুগতিক না, এখন তোমার পড়াটা হবে সেই খরগোশের মতো, হিয়ার আর টর্টয়েসের মতো, ওই রকম যে তুমি খরগোশের দৌড়ে চলে যেতে হবে তোমার, ঠিক আছে। তবে পরাজিত হওয়া যাবে না। এখন আমাদের ফাস্ট হয়ে যাবে, অনেক বেশি ফাস্ট। আমার বাংলায় সমস্যা আছে, একদিনে বাংলা শেষ, বিজ্ঞানের সমস্যা আছে, একদিনে বিজ্ঞান শেষ। এইভাবে সুপার প্রিপারেশন নিতে হবে। এবং পরীক্ষা যে ডিলেতে হচ্ছে, বিশ্বাস করো কোশ্চেন হবে অনেক বেশি কঠিন, এটা মাথায় রাখবা, কোশ্চেন হবে অনেক বেশি কঠিন। এবং কঠিন কোশ্চেনে তারাই ফেস করতে পারে যাদের প্রিপারেশন অনেক বেশি ভালো, ঠিক আছে, যাদের প্রিপারেশন অনেক বেশি ভালো। ছোট্ট ঘোষণাটা তোমাদের জন্য আমার ছিল। এই ঘোষণার মাধ্যমে তোমাদের একটা বড় সুখবর আমি দিয়ে দিলাম যে 25 তারিখ একটা অনুরূপ মডেল টেস্ট দিয়ে দিচ্ছ যারা ঢাকার আশপাশে অদূরে আছো, তাদের জন্য বেশ বড় একটা ইম্পর্টেন্স এটা, ঠিক আছে। ওকে, তাহলে 25 এপ্রিল তোমরা সবাই আসবে এবং পার্সোনালি আমি তোমাদের এইখানে উপস্থিত থাকবো। আমার সাথে তোমাদের কথা হবে, আড্ডা হবে, পরীক্ষার স্ট্র্যাটেজি সম্পর্কে কথা হবে। আমি জানি না, আমার নিজেরও মানে খুব বেশি একটা স্যাটিসফাইড না আমি যে অনলাইনে আমি তোমাদেরকে কতখানি দিতে পারি, বাট আমার অফলাইন ক্লাস করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক শিক্ষার্থী। আমি অফলাইনে মনে করি যে অনেক পর্যাপ্ত সময় দেওয়া যায়। তোমরা অবশ্যই ঢাকার মধ্যে যারা আছো পরীক্ষায় দিতে আসবা, দূর থেকেও যদি কষ্ট হয় তাহলে আসবা। বিশেষ করে ঢাকার ব্রাঞ্চে আমি অবশ্যই উপস্থিত থাকবো। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, দেশের সবচেয়ে বড় হাড় কোনটা? তাহলে সবচেয়ে বড় হাড়ের নাম যখন আমরা পড়বো, সবচেয়ে ছোট হাড় কিউ আমাদের পড়তে হবে, সবচেয়ে ছোট হাড়। তাহলে সবচেয়ে বড় হাড় কোনটি, নামটা লিখে ফেলো। একটু কমেন্টে জানিয়ে দাও, একটু দ্রুত জানাও যে সবচেয়ে বড় হাড় কোনটা। দেখো প্রিয়া সরকার, আমি কিন্তু বলি নাই যে তোমরা মেনশন দাও তারপরে দিয়ে যাচ্ছে, এবং এটা খুব ভালো একটা কাজ। মানে এটা তোমাদেরকে মানে কি বলবো, এটা অনেক বড় হৃদয়ের একটা কাজ, ঠিক আছে। ওকে, ফিমান উত্তর করেছে সবার আগে, রিদিতা রহমান উত্তর করেছে। হ্যাঁ ভাইয়া, রংপুর হবে কি? রংপুর তোমরা সবাই রেজিস্ট্রেশন করো, অবশ্যই রংপুরে পরীক্ষা হবে, ঠিক আছে। তাহলে দেখো সবচেয়ে বড় হাড়ের নাম কি? ফিমার হচ্ছে সবচেয়ে বড় বোনস, সবচেয়ে বড় বোনসের নাম কি তাহলে? ফিমার, তাই তো। ফিমার হচ্ছে সবচেয়ে মজবুত। দেখো এই বড়র পাশাপাশি তোমাদের পড়তে হবে কি, সবচেয়ে মজবুত অস্থি, সবচেয়ে কি মজবুত অস্থি, সবচেয়ে কি মজবুত অস্থি। তাহলে পরীক্ষায় আসতে পারে সবচেয়ে মজবুত অস্থির নাম কি, সবচেয়ে বড় অস্থির নাম কি। দুইটা প্রশ্নই কিন্তু আমরা এখান থেকে বের করে ফেললাম। আরেকটা প্রশ্ন দেখো পরীক্ষা আসে, হিউমেরাস, এটা কি? ঊর্ধ্ববাহু, মানে আমার হাতের ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি। এটা খুব ইম্পর্টেন্ট আর কি, যে ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি কি? ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি, ঠিক আছে। ঊর্ধ্ববাহু, টিবিয়া, ফিবুলা হয়ে গেছে, মানে এটা হবে ফিবুলা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম সবচেয়ে ছোট হাড়ের নাম। তোমরা কারা কমেন্ট করেছো দেখি। এই যে রাফি উত্তর করেছে, রাফি উত্তর করেছে, ইলমা উত্তর করেছে, তারপরে এই যে মৌসুমী উত্তর করেছে। সবচেয়ে ছোট হাড়ের নাম কি? স্টেপিস। সবচেয়ে ছোট হাড়ের নাম কি? স্টেপিস। তোমরা জানো স্টেপিস হচ্ছে কানের একটা অস্থি। স্টেপিস কি? কানের অস্থি। তাহলে দেখো একটা এমসিকিউ থেকে কিভাবে আমরা অ্যানালাইসিস করে কি প্রশ্ন আসতে পারে এটা বের করে নিয়ে আসি।
ঠিক আছে? তাহলে এইটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় অস্থি কোনটা, সবচেয়ে ছোট অস্থি কোনটা, হিউমেরাস কি, এবং হিউমেরাস থেকে আরো প্রশ্ন আসে, কিন্তু হিউমেরাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে হিউমেরাসে কি কি পাওয়া যায়, ডেল্টয়েড রিজ পাওয়া যায়, অ্যানাটমিক গ্রিবা পাওয়া যায়, সার্জিক্যাল গ্রিবা পাওয়া যায়। তোমরা যারা এইচএসসি তে বায়োলজি করেছো, এইচএসসি তে সায়েন্সেস ছিল, তোমাদের জন্য এটা সহজ হবে। বাট তোমরা যে ভাই বোনেরা আছো, তোমরা আর্টস নিয়ে পড়াশোনা করেছো, ডিপ্লোমা আছো বা মিডওয়াইফারি আছো, তোমাদের জন্য এটা মনে রাখা একটু কষ্ট, প্রয়োজন নাই তোমাদের এটা মনে রাখা। তোমাদের এই ডেল্টয়েড রিজ, অ্যানাটমিক গ্রিবা, সার্জিক্যাল গ্রিবা একদম মনে রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এবং এই ক্লাস যদি শেষ পর্যন্ত লাস্ট কোশ্চেন পর্যন্ত তুমি থাকো, তোমার মিনিমাম ধারণা হয়ে যাবে যে ক্লাস কি কি আমি বুঝলাম, এবং আমি আশা করি তোমার আনন্দ লাগতেছে এই তথ্যগুলো পড়ার পরে, তোমার একটু হইলেও আনন্দ লাগতেছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন দেখো, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? ঠিক আছে, দেখো এই মাস্টার গ্ল্যান্ডকে কত নামে ডাকা হয়? দেখো, প্রভু গ্রন্থি বলা হয়, কি প্রভু গ্রন্থি, কি বলা হয়? প্রভু গ্রন্থি বলা হয়, গ্রন্থিরাজ কি বলা হয়? গ্রন্থিরাজ, গ্রন্থিরাজ, গ্রন্থিরাজ বা রাজা গ্রন্থি, রাজা গ্রন্থি, রাজা গ্রন্থি, কতগুলো নাম আসতে পারে। এবং দেখো এই গ্রন্থির কাজ কি জানো? এই গ্রন্থির কাজগুলো, এরা হচ্ছে এমন কিছু হরমোন রিলিজ করে যে হরমোনগুলো অন্যান্য হরমোনের উপরেও ইফেক্ট করে, এই জন্য এদেরকে বলা হয় ট্রপিক হরমোন। কি বলে? ট্রপিক হরমোন, ট্রপিক হরমোন, ট্রপিক ট্রপিক হরমোন, ট্রপিক হরমোন। তার মানে এইখান থেকে যে হরমোনগুলো রিলিজ হয়, সেই হরমোনগুলো কি অন্যান্য হরমোনের উপরেও প্রভাব বিস্তার করে, এই জন্য এদেরকে বলা হচ্ছে ট্রপিক হরমোন। তাহলে তোমরা একটু লিখে ফেলো এখানে কি উত্তর হতে পারে। পিটুইটারি অনেকে উত্তর করছো, সবারই উত্তর করেছে কে? ইলমা রহমান, অনেক ফাস্ট, অনেক ফাস্ট, তোমরা অনেকেই উত্তর করেছো। অচিন মানুষ, অচিন মানুষ সবার আগে উত্তর করেছে। দেখো পিটুইটারি হচ্ছে সবচাইতে কি বলা যায়, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা গ্ল্যান্ড, ঠিক আছে? এবং এখান থেকে আমাদের এই যে তোমার ফলিকল স্টিমুলেটিং হরমোন, তারপর হচ্ছে প্রোল্যাকটিন হরমোন, এই টাইপের হরমোনগুলো, যেমন যে বৃদ্ধি হরমোন যেটাকে আমরা বলি সোমাটোট্রপিন, এইখান থেকে ঘটিত হয় H2H। তার মানে আমাদের লম্বা হওয়ার হরমোন বা বৃদ্ধি হরমোন, এটা পরীক্ষায় কিন্তু আসে যে বৃদ্ধি হরমোন, বৃদ্ধি হরমোন। তাহলে বৃদ্ধি হরমোন এই যেটার কারণে আমরা বড় হই, এই বৃদ্ধি হরমোনের নাম কি? এই বৃদ্ধি হরমোনটার নাম কি বললাম? সোমাটোট্রপিন। সোমাটো, এটা লিখে নাও, সোমাটো, সোমাটোট্রপিন, 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 ঠিক আছে? এই সোমাটোট্রপিন হরমোন, ঠিক আছে? এই সোমাটোট্রপিনকে আমরা বলি STH। এই H তে হচ্ছে হরমোন, ST তে সোমাটোট্রপিন, ঠিক আছে? এটাকে অনেক সময় আমরা বলি গ্রোথ হরমোন। কি বলি? গ্রোথ, গ্রোথ হরমোন, ঠিক আছে? কি বলি? গ্রোথ হরমোন বলি, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগতেছে এই তথ্যগুলো জানার পরে, অবশ্য ভালো লাগার কথা, ঠিক আছে? তাহলে এই কথাগুলো কিন্তু এখান থেকে প্রাসঙ্গিক। এবং দেখো এই যে অগ্ন্যাশয় আছে, এই অগ্ন্যাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, কি একটা মিক্সড গ্ল্যান্ড, কি একটা মিক্সড গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড, একটা কি মিক্সড গ্ল্যান্ড। তাহলে অপশন থেকে কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে বের করে নিয়ে আসতে হয়, এই জিনিসটা আমাকে শিখতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা অনেক কিছু এই জায়গা থেকে জানতে পারলা। ওকে, এবার দেখো হুইচ বোনস ইজ ফাউন্ড ইন এয়ার। কানে পাওয়া যায় এরকম কোন অস্থি আছে? কানে তিনটা অস্থি পাওয়া যায়। কয়টি? কানে তিনটা অস্থি পাওয়া যায়। তিনটা অস্থির নাম আমি একটু লিখে দিই। এক নম্বর হচ্ছে ম্যালিয়াস, কি আছে? ম্যালিয়াস, ম্যালিয়াস। দুই নম্বরে হচ্ছে ইনকাস, দুই নম্বরে হচ্ছে ইনকাস। তিন নম্বরে হচ্ছে স্টেপিস, তিন নম্বরে হচ্ছে স্টেপিস। তোমাদের আরেকটা কথা আমি একটু জাস্ট বলে দিই, তোমরা তো অনেক বেশি সিরিয়াস, এই টাইম সিরিয়াস হওয়ার একটা সময়। এখন একটা বই সামনে নিবা, সাপোজ তুমি ইংলিশ বই নিয়েছো, তুমি বাংলা বই নিয়েছো, তুমি বিজ্ঞান বই নিয়েছো, এই বিজ্ঞান বইটা নিয়ে চোখ বন্ধ করবা, জাস্ট চোখ বন্ধ করে থাকবা। এরপরে তোমার পড়া অনুযায়ী তুমি চ্যাপ্টার গুলোর নাম কল্পনা করে থাকবা। যে কোনো একটা বই তো তুমি পড়ছো ভাইয়া, যে কোনো একটা বই তুমি পড়ছো, একটা মাস্টার মাইন্ড হোক, যে মাইন্ড হোক, সেই মাইন্ড হোক, যে কোনো একটা বই তুমি পড়ছো, বাজার থেকে যে কোনো একটা গাইড বই তুমি পড়তেছো। তাইলে এই সহায়ক বইটা, সহায়ক শীটটা তুমি নিয়ে চোখ বন্ধ করে এরকম বসবা। বসার পরে দেখো প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা তুমি চিন্তা করতেছো, প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা চিন্তা করতেছো কোন পেজের ডান পাশে বাম পাশে কোন তথ্যটা আছে, কোন ইম্পর্টেন্ট লাইনটা আছে, তোমার হাইলাইটার দিয়ে দাগানো আছে। ওই হাইলাইটার দিয়ে দাগানো লাইনগুলো তুমি চিন্তা করতে থাকবা, রিকল করতে থাকবা। যেটা মনে পড়বে না ওটাই দেখবা, ওটাই দেখবা। এটা হচ্ছে সবচেয়ে কার্যকর রিভাইশন বা সবচেয়ে কার্যকর রিভাইজ। এইটা যদি তুমি করতে পারো, আমি লিখে দিচ্ছি আজকে তুমি চান্স 100% পাবা, 100% চান্স পাবাই। এবং সবচেয়ে কঠিন তোমার কি মনে হয়? ইংলিশ। সবচেয়ে কঠিন মনে হয় কি? গণিত।
সকালে ঘুম থেকে উঠেই আগে এই চ্যাপ্টারটা নিয়ে বসো। একবার সন্ধ্যায় যখন পড়া শুরু করতেছো ইংলিশ বা গণিত দিয়ে শুরু করো, যেটা তোমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়। এর চাইতে এই একটা মাস যদি তুমি এই স্ট্র্যাটেজি ফলো করতে পারো, আমি বলে দিলাম তুমি শিওর চান্স পাবা, শিওর চান্স পাবা। মনে রাখবা, মেধাবীরা কখনোই চান্স পায় না, চান্স পায় পরিশ্রমীরা। সবচেয়ে যারা পরিশ্রম করতে পারে, গাধার মতো পরিশ্রম করতে পারে, এরাই সবচেয়ে বেশি চান্স পায়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ওকে, তাইলে এই কয়টা দিন ঘুম, আনন্দ, আয়েশ, গরম সব কিছু ফেলে, সব ঝড়ঝাপটা ফেলে তুমি এগিয়ে যাও। এবং তোমাদের জন্য পালসের পক্ষ থেকে আমি তোমাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং সহযোগিতা সবসময় পাবা। তোমরা শুধু মেসেজ করবা যে আমার এই প্রবলেম আছে, সেই প্রবলেম আমরা সলভ করে দেব। এবং তোমরা আরেকটি বার তোমরা একটু প্লিজ ভাইয়া আর একটা বার তোমরা একটু মেনশনটা চালিয়ে যাও, মেনশন কার্যক্রমটা আরেকবার একটু চালিয়ে যাও। ওকে, এরপর দেখো কভারিং অফ দ্য ব্রেইন। এই কভারিং শব্দের অর্থ কি? কভারিং শব্দের অর্থ হচ্ছে আবরণ। কভারিং শব্দের অর্থ হচ্ছে আবরণ। আবরণ নিয়ে একটা প্রশ্ন হওয়ার হামেশাই আমি দেখি থাকে। তোমরা যারা আমাদের মিডওয়েফের এবং ডিপ্লোমার ভাই বোনেরা আছো, দেখো এই একটা প্রশ্ন তোমরা দেখবা, তোমাদের যত সহজ প্রশ্নই হোক না কেন তার মধ্যে একটা কভারিং থাকে, একটা কভারিং অর্থাৎ তার মধ্যে একটা আবরণ থাকে। যেমন আমরা অনেক সময় পড়ি কি, আমাদের অস্থির আবরণের নাম কি? অস্থির আবরণের নাম কি? অস্থির আবরণ হচ্ছে পেরিঅস্টিয়াম। তরুণাস্থির আবরণের নাম কি? তরুণাস্থির নাম কি? পেরিকন্ড্রিয়াম। তরুণাস্থির আবরণের নাম কি? পেরিকন্ড্রিয়াম। এরকম আবরণের নাম কিন্তু বারবার থাকে। এখন ব্রেইনের আবরণ না, দেখো এই যে ডিপ্লোমার কোশ্চেনটাই আমরা কিন্তু সলভ করতেছি ভাইয়া। সো এরকম একটা প্রশ্ন থাকবে, কি উত্তর করেছো একটু দেখি। মেনিনজেস, ভেরি গুড। মেনিনজেস অসাধারণ একটা তোমার হচ্ছে প্রশ্ন এটা, এবং অসাধারণ ভাবে তোমাদের এটা পারতে হবে, পারফরম্যান্স থাকতে হবে সবসময় এরকম আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, সবসময় দেখবা যে কোনো কিছুতে কিছু মানুষ আছে এটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না, এই কি প্রশ্নটা তো আমি পারি, এরকম না। তোমাকে সদা কি থাকতে হবে? একবারে সদা উদ্দীপনা নিয়ে থাকতে হবে, আবেগপ্রবণ হইতে হবে। আবেগী মানুষ ছাড়া কিন্তু কিছু করতে পারে না এই পৃথিবীতে, আবেগী মানুষ ছাড়া কখনো রিস্ক নিতে পারে না, এটা মাথায় রাখবা। ঠিক আছে, ওকে, তাহলে কি বললাম? মেনিনজেস। এই মেনিনজেস ছাড়াও দেখো অপশনে কি কি আছে, দেখো যে প্লিউরা আছে। এই প্লিউরা কার আবরণ? একটু কমেন্ট করো তো, প্লিউরা কার আবরণ? তোমরা যারা উত্তর করছো আমি দেখছি, প্লিউরা কার আবরণ? প্লিউরা কার আবরণ? একটু একজন লেখো, একজনের লেখা দেখে আমি চলে যাব অন্য প্রশ্নে। একজন লেখো যে প্লিউরা কার আবরণ। প্লিউরা কার আবরণ আসলে? এই ফাল্গুনি, তোমরা যারা উত্তর করছো, মিশকা তোমরা যারা উত্তর করছো, এই যে নাইমা সুলতানা মিম, দিশামণি, তোমরা যারা উত্তর করছো একটু কাইন্ডলি জানাও যে এই প্লিউরা কার আবরণ, প্লিউরাটা কার আবরণ একটু বলো তো। এই যে সাবাস, এই যে রিদিতা রহমান বলছে প্লিউরা হচ্ছে ফুসফুসের আবরণ। ফুসফুসের আবরণ, ফুসফুস, তাই না? ফুসফুসের মানুষের দেখো কয়টা ফুসফুস থাকে, মানুষের দেখো কয়টা ফুসফুস থাকে। ফুসফুস নিয়ে কথাবার্তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে দুইটা ব্রঙ্কাস ভাগ হয়ে গেল, দুইটা ব্রঙ্কাস ভাগ হয়ে গেছে, এই যে এটা ফুসফুস, এই একটা ফুসফুস, তাই না? এই হচ্ছে ফুসফুস। দেখো ডান ফুসফুসটা একটু বড় হয় এবং ডান ফুসফুসটার ওজন কত? 625 গ্রাম। আর বাম ফুসফুসটার ওজন কত? দেখো ডান কেন এই পাশে লিখছি, কারণ আমার ডান এই সাইডে, আমি যে দাঁড়াই ডান এই সাইডে। বাম ফুসফুসটার ওজন কত? 565 গ্রাম। ঠিক আছে, এবং এটা কেমন? এইটার রং কেমন? এটার রং হচ্ছে হালকা গোলাপি রঙের, হালকা গোলাপি কালারের এই ফুসফুস, হালকা গোলাপি কালার, হালকা গোলাপি কালারের, হালকা গোলাপি কালার। ঠিক আছে, এবং তোমরা যারা ঈদের মধ্যে সময় নষ্ট করেছো, অনেক বেশি সময় কিন্তু নষ্ট হয়ে গেছে। যা গেছে গেছে, ডোন্ট ক্রাই ওভার স্পিল মিল্ক, এটাও পরীক্ষা আসে। যা ঘটে গেছে তা নিয়ে আর অনুতাপ করো না, ডোন্ট ক্রাই ওভার স্পিল মিল্ক। যা ঘটে গেছে, একটা সেকেন্ড নষ্ট হয়েছে গেছে, আমি আর এটা নিয়ে চিন্তা করবো না। আমাকে কি করতে হবে? যে সময়টা আছে ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে, এই সময়টা তুমি যদি ইউটিলাইজ করতে পারো, ইনশাআল্লাহ এই ছোট ছোট তথ্যগুলো, আজকের বিজ্ঞান ক্লাস, আজকে কয় তারিখে? আজকে আমি তোমাদের সাথে দেখা করতেছি বা তোমাদের সাথে এই ক্লাস দিচ্ছি কত? 15/4/25, তাই না? 15 তারিখ। তার মানে এই 15 তারিখ লিখে তোমার এই তথ্যগুলো নোট করা থাকবে। তুমি এই জাস্ট এই ইম্পর্টেন্ট তথ্যগুলো জাস্ট একবার চোখ বোলায় যাবা। এখনো যারা তোমরা নোট করতেছো না, তোমরা একটু কাইন্ডলি বলো যে, কাইন্ডলি এখানে লেখো যে নোট করছি বা করছি না। করছি, তোমরা যারা করছো তারা একটু লেখো করছি, তাহলে আমার একটু ভালো লাগবে এবং আমি তোমাদেরকে আরো একটু বেশি পরিমাণ সময় দিয়ে তোমাদেরকে বোর্ডে রাখার ট্রাই করবো যে তোমরা এই তথ্যগুলো তোমরা লিখে নিচ্ছ। তোমরা জাস্ট একটু বলো যে থাকছি কি থাকছি না। এবং তোমরা যারা ক্লাস করতেছো তোমরা নোট পোস্ট
করবা, তোমরা পেজে বা গ্রুপে, তোমাদের যে গ্রুপ আছে, নোট পোস্ট করবা এবং আমি ইমরান ভাইকে বলবো বেস্ট যে নোট করতে পারবে তাকে যেন 200 টাকা বিকাশ করে দেয়। ঠিক আছে, বেস্ট নোট যার হবে তাকে যেন 200 টাকা ইনস্ট্যান্ট বিকাশ করে দেয়। ঠিক আছে, তাহলে তোমরা এখন থেকে এই যে করতেছি অনেকে লিখছো করছি থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে তোমরা আরেকবার একটু মেনশন দিয়ে দিবা, আরেকবার একটু শেয়ার দিয়ে দিবা। তোমাদের আমি 30 সেকেন্ড সময় দিলাম, এর মধ্যে খাতা গুছিয়ে নাও, পেজ সামনে নিয়ে চলে আসো এবং তোমাদের যারা সবচেয়ে সুন্দর নোট করবা, আমি এই যে দেখবো যে কভারিং অফ দ্য মেনিনজেস, মানে ব্রেইনের হচ্ছে মেনিনজেস আছে, এই মেনিনজেসের পর থেকে যারা কথাবার্তা ভালো মন দিয়ে শুনছো, নোট করছো, তারা বিকাশে ইনস্ট্যান্ট 200 টাকা পাবা। এটা আমি প্রতিষ্ঠান ওনার ইমরান ভাইকে আমি বলে দিব। ঠিক আছে, তাদেরকে প্রতিষ্ঠান ওনারকে আমরা এই তথ্যটা জানিয়ে দিব। ওকে, আরেকটা জিনিস তোমরা দেখো যে তোমাদের জন্য লাস্ট টাইমে অনেকে আছে গেছে সময় গেছে, যা চলে গেছে, এটা আমরা আর মন খারাপ করে আমরা আর পাবো না। যারা একদম নতুন করে ভাবতেছো একটা মাস আমি কাজে লাগাবো, ভাই একটা মাস আমি নার্সিং এর জন্য প্রিপারেশন নিব, এর আগে আর আমার এরকম অপরচুনিটি হয় নাই, সুযোগ হয় নাই, তোমাদের জন্য বলছি তোমরা 590 টাকা, মাত্র 590 টাকা দিয়ে তোমরা আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। আমরা 90টা এক্সাম নেব, তোমার 90টি পরীক্ষা নিব, 90টি এক্সাম নিব তোমার, এবং তোমাদেরকে আমরা 16 থেকে 20টি, অর্থাৎ এই টাইমের উপরে ডিপেন্ড করে 16 থেকে 20টি লাইভ ক্লাস দিব। 16 থেকে 20টি কি দিব? লাইভ ক্লাস দিব। তোমরা ভর্তি হইতে পেজে নক করবে এবং দেখো এখানে 4টা বই আছে। এখানে তোমার হচ্ছে এই যে সাজেশনের একটা বই আছে, তোমরা দেখতে পাচ্ছ যে মাস্টারমাইন্ড সাজেশনের একটা বই আছে, একটা মডেল টেস্টের বই আছে, একটা বিজ্ঞান বই আছে, এবং এই 590 টাকা, এই বইয়ের দামই তো 800 টাকা। তো তুমি এই কোর্সে ভর্তি হইলে এই 590 টাকা এটা পাচ্ছ। যারা একবারের প্রিপারেশন তোমাদের নাই, তোমাদের জাস্ট একটু জানিয়ে দিলাম, একবার প্রিপারেশন তোমার নেওয়ার সুযোগ হয় নাই ভাই। তুমি ভার্সিটির জন্য পড়াশোনা করছো, তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করতেছিলা, এখন চাচ্ছ নার্সিং অ্যাপ্লাই করা আছে, পরীক্ষা দিবা। সেই সীমিত সংখ্যক স্টুডেন্টদের জন্য আমরা এই ক্ষুদ্র একটা ছোট্ট একটা বিগিনিং আর কি আনবো। ঠিক আছে, ওকে। এরপরে দেখো এই তাহলে তোমরা কিন্তু নোট শুরু করতেছো এবং নোটটা শেয়ার করবা এই জায়গা থেকে, যে রেসপিরেটরি সেন্টার অর্থাৎ শ্বসন কেন্দ্র, তাহলে শ্বসন কেন্দ্রটা কোথায়? শ্বসন কেন্দ্র ইজ লোকেটেড ইন, কই থাকে আসলে? এখানে যে কথাগুলো লেখা আছে দেখো, স্পাইনাল কর্ড, পন্স, ব্রেইন স্টিম, তারপরে কি সেরেব্রাম, তাই না? আমরা জানি সবচেয়ে বড় অংশের নাম হচ্ছে সেরেব্রাম, অর্থাৎ সেরেব্রাল হেমিস্ফিয়ার, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। তাহলে এইখানে আরো একটা জিনিস আমরা জানলাম, তোমরা একটু উত্তর করে দাও। একটা এক্সক্লুসিভ তথ্য আমি তোমাদেরকে জানিয়ে রাখি, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, সবচেয়ে বড় অংশ, এরকম হচ্ছে কেন? লেখা মুছে যাচ্ছে কেন হঠাৎ করে? সবচেয়ে বড় অংশ কি? সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার, ঠিক আছে? বা সেরেব্রাল হেমিস্ফিয়ার বললেও সমস্যা নাই। হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার, ঠিক আছে? এটা একটু লেখাটা মুছে যাচ্ছে, তোমরা একটু শোনা। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। এবং শ্বসন কেন্দ্রটা কোথায়? তোমরা অনেকেই উত্তর করেছো, অনেকেই উত্তর করে ফেলেছো। অনেকেই তোমরা সেরিব্রাম কেন উত্তর করতেছো? আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের ভুল কাজ করছো? এটা তো কোনোভাবেই করা যাবে না। শ্বসন কেন্দ্র কই অবস্থিত? পন্সে অবস্থিত। কোথায়? শ্বসন কেন্দ্র অবস্থিত হচ্ছে পন্সে, মনে রাখবা। শ্বসন কেন্দ্র অবস্থিত হচ্ছে পন্সে। যদি এখানে পন্স না থেকে অপশন থাকতো মেডুলা, তাহলে মেডুলা উত্তর হতে পারতো, কারণ ডাইরেক্ট শ্বসন কেন্দ্র অবস্থিত হচ্ছে এখানে। তবে পন্সের কাজ কি দেখো, পন্সের কাজ হচ্ছে স্বাভাবিক শ্বসন ক্রিয়ার হার নিয়ন্ত্রণ করা। স্বাভাবিক শ্বসন ক্রিয়ার স্বাভাবিক শ্বসন ক্রিয়ার হার কি? স্বাভাবিক শ্বসন ক্রিয়ার হার রক্ষা করে। এরকম হচ্ছে কেন যে একটু মুছে যাচ্ছে, ঠিক আছে? তাহলে স্বাভাবিক শ্বসন ক্রিয়ার হার নির্ণয় করাটা কার কাজ? বা স্বাভাবিক শ্বসন ক্রিয়ার যে ছন্দটা, এই ছন্দটা ব্যালেন্স করার কাজ হচ্ছে পন্সের। এটা মাথায় রাখবা, ঠিক আছে? যেমন ধরো এই যে দেখবা লালাধরণ, মলমূত্র ত্যাগ, বমন, এই টাইপের কাজ, বা তোমার হচ্ছে পোস্টিকনারি পেরিস্টালসিস,
এই টাইপের কাজগুলো মেডুলা করে। তুমি হঠাৎ করে রাতের অন্ধকারে কোনো রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি ভয় পেয়ে গেছো, হকচকিয়ে গেছো, হঠাৎ করে দেখো লালাক্ষরণ বন্ধ হয়ে গেছে, চিৎকার করতে পারতেছো না, এই সময় কি মেডুলা কি হঠাৎ করেই লালাক্ষরণ বন্ধ করে দেয়। তুমি শুনছো যে আমি কার নাম পেয়েছি, যে এখানে নাইমা সুলতানা মিম নার্সিং পরীক্ষায় সেন্ট্রালি ফার্স্ট হয়ে গেছে। নাইমা শুনছে, নাইমা 2025 শিক্ষাবর্ষের পরীক্ষায় গুচ্ছ নার্সিং পরীক্ষা যেটা হচ্ছে, এই পরীক্ষায় নাইমা ফার্স্ট হয়ে গেছে। তো নাইমা নিশ্চয়ই আর এই কোনো ব্যাপার না, এটা ফার্স্ট হওয়া তো আমার পক্ষে, এটা তো আমি জানতাম আমি ফার্স্ট হব। নাইমা কি এটা বলবে? নাইমা হঠাৎ করে কি হয়ে যাবে, একবার হকচকিয়ে যাবে, হাই এত ভালো পরীক্ষা তো আমি দিই নাই। হঠাৎ করে কি হবে, তার জিব্বা টিব্বা সব শুকায় যাবে, সে 2-3 মিনিটের জন্য নিঃশ্বাস হয়ে যাবে, সে আসলে কি করবে এটাই বুঝে উঠতে পারবে না। এরকম একটা সিচুয়েশন হবে। এই সময় লালাক্ষরণ বন্ধ করে দেয়, এবং এই লালাক্ষরণ বন্ধ করে দেয় কে? বন্ধ করে দেয় হচ্ছে মেডুলা অবলঙ্গটা। কে বন্ধ করে দেয়? মেডুলা অবলঙ্গটা। হাই রে, তোমরা এত সুন্দর তথ্যবহুল ক্লাস হচ্ছে, এরপরে তোমরা 10 জন ক্লাস থেকে কমে গেলে এটা খুবই কি বলা যায় লজ্জার আমার জন্য। তোমরা আরেকবার একটু মেনশন দাও, এবং তোমরা যারা আছো তোমরা খবরদার ক্লাস থেকে যাও না, এবং তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর কিছু তথ্য আমি সাজিয়েছি। এই তথ্যগুলো তোমাদেরকে আমি সর্বোচ্চ ট্রাই করবো তোমাদেরকে দিয়ে দেওয়ার। তো তোমরা যারা ক্লাস করতেছো আরেকবার একটু মেনশন শেয়ার দাও ভাইয়া, আরেকবার একটু মেনশন শেয়ারটা চালিয়ে যাও। ওকে, দেখো কোনটি পানিবাহিত রোগ, কোনটি পানির মাধ্যমে হয়? নার্সিং পরীক্ষায় 20-21 সালে এটাও এই প্রশ্নটা আসছে। দেখো 20-21 সালে এই প্রশ্নটা আসছে যে পানির মাধ্যমে ছড়ায় এরকম রোগ কোনটা আছে? তোমরা একটু কাইন্ডলি আনসার করতো দ্রুত, যে পানির মাধ্যমে ছড়ায় এরকম রোগ কোনটা আছে? যেমন পানিবাহিত রোগের মধ্যে সবচেয়ে বেশি স্প্রেড করে, দ্রুত ছড়ায় হচ্ছে কলেরা। পানিবাহিত রোগ সবচেয়ে দ্রুত ছড়ায় কি? কলেরা। তার মানে পানিবাহিত রোগের মধ্যে কলেরাটা সবচেয়ে দ্রুত ছড়ায়। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবং এই কলেরাকে এর আগে গ্রাম উজাড় হয়ে যেত। ঠিক আছে, এবং এই কলেরাটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। মনে রাখবা কি? এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা একটু মনে রাখবা, যেটা কেমন, যে একটা গ্রাম নেগেটিভ এবং কমাকৃতির ব্যাকটেরিয়া, কমার মতো কমাকৃতি। কেমন? কমাকৃতি, অর্থাৎ এই কমার মতো ছোট্ট এরকম কমার মতো একটা ব্যাকটেরিয়া। তাহলে প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর একটু দিয়ে হলো টাইফয়েড তোমরা দিয়ে দিয়েছো, এবং টাইফয়েডের সায়েন্টিফিক নেম, রোগের নামটা কি? সালমোনেলা টাইফি। কি? সালমোনেলা টাইফি। ঠিক আছে, তাহলে এই সালমোনেলা টাইফি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা যেন তোমাদের কোনোভাবে ভুল না যায়। ওকে, ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। এবং দেখো ম্যালেরিয়া পরজীবী দ্বারা হয়ে থাকে। কি দ্বারা? পরজীবী দ্বারা হয়ে থাকে, পরজীবী। এবং এই পরজীবীর নাম কি? প্লাজমোডিয়াম। এবং অ্যানোফিলিস গোত্রীয় মশা দ্বারা হয়ে থাকে। এবং ডেঙ্গু কি? ভাইরাস ঘটিত রোগ। তাইলে দেখো প্রতিটা অপশন কিভাবে আমরা ব্যবচ্ছেদ করতেছি, বিশ্লেষণ করতেছি। তোমরা যারা আছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমাদের বন্ধুদের আরেকবার নিয়ে আসো, কারণ এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আমাদের পরের অংশে, এবং তারা দেখো এর মধ্যে চলে গিয়েছে। ধৈর্য ধরতে হবে, একাগ্রতা থাকতে হবে। যার মধ্যে একাগ্রতা নাই সে নার্সিং এ টিকতে পারবে না, বিশ্বাস করো। সে ইউনিভার্সিটিতে পড়তে পারে, বাট নার্সিং এ টিকতে পারবে না। ধৈর্য আর একাগ্রতা ছাড়া রাত জাগা, রাতের পর রাত জেগে ট্রিটমেন্ট দেওয়া, রোস্টার ডিউটি করা, একদিন সকালে, একদিন বিকেলে, একদিন রাতে, একদিন ভোর রাতে, রাত 12টা থেকে ভোর পর্যন্ত ডিউটি করতে হবে। এটা কম সাধনার কাজ না। নার্সিং কে অনেকে ছোট করে দেখতে পারে, বাট আমি মনে করি এটা একটা সুপ্রিম পেশা, এবং প্রত্যক্ষভাবে রোগীদের সেবা দেয়। এর চাইতে এবং ডাক্তার তো 10-5 মিনিটের জন্য এসে ট্রিটমেন্ট দিয়ে চলে যাবে, বাট রোগীর নিবিড় পর্যবেক্ষণে রাখে কারা? এই নার্সরা। তোমাদেরকে হইতে হবে সর্বোচ্চ ধৈর্যশীল। কথা মুখ দিয়ে এটা আসলেই বলা যাবে না, কাজ একটা করতে চাইলেই করা যাবে না। এইটা এখন থেকে প্র্যাকটিস করো। ঠিক আছে, এখন থেকে এটা প্র্যাকটিস করো। ওকে, এটা মাথায় রেখো। ওকে, এবার দেখো সিফিলিস ইজ কজড বাই সিফিলিস। এই তোমরা শুনছো না? সিফিলিস, গনোরিয়া, সিফিলিস, তাই না? সিফিলিস এটা একটা সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, এটা বলে এসটিডি। সেক্সুয়াল ট্রান্সমিট অর্থাৎ যৌন মিলনের মাধ্যমে যে রোগগুলো ছড়ায়, অর্থাৎ স্বামীর যদি এই রোগটা থাকে স্ত্রীর হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা মাথায় রাখবে যে সিফিলিস, এবং আরেকটা সাথে আছে কি? গনোরিয়া। সাথে কি আছে? গনোরিয়া। এই দুইটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত। এই দুইটা কি? ব্যাকটেরিয়া ঘটিত রোগ।
আর একটা আছে এরকম সেক্সুয়ালি ট্রান্সমিট ডিজিজ, সেটা হচ্ছে এইচআইভি। তোমরা বুঝতে পারতেছো এটা কি দ্বারা? এইচআইভি হচ্ছে ভাইরাস দ্বারা। তাহলে এই এসটিডি রোগ কয়টা? তিনটা রোগ আছে। এসটিডি কয়টা রোগ আছে? এই তিনটা রোগ, খুবই গুরুত্বপূর্ণ এইটা। তাহলে দেখো এই সিফিলিস কোনটা দ্বারা হয়ে থাকে? তোমরা কি উত্তর পেরেছো? তোমরা কি কেউ উত্তর পেরেছো? একটু কাইন্ডলি জানাবা। তাহলে দেখো এইটা একটু হালকা একটু কঠিন। দেখো ট্রিপোনেমা প্যালিডাম দ্বারা হয়ে থাকে। কি দ্বারা? ট্রিপোনেমা প্যালিডাম দ্বারা এই সিফিলিসের সংক্রমণটা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সিফিলিসের সংক্রমণ হয় কোনটি দ্বারা? ট্রিপোনেমা প্যালিডাম দ্বারা। ঠিক আছে, এই নামটা মনে রাখতে মনে হবে হাই রে, ট্রিপোনেমা প্যালিডাম কত বড় মনে রাখবা। দেখো এই যে গনোরিয়াটা আছে, এটা হচ্ছে নেইসেরিয়া গনোরি। তার মানে দেখবা এইটার যে সায়েন্টিফিক নেমটা আছে এর মধ্যে গনোরিয়া নামটা আছে। ঠিক আছে, আর এইচআইভি তো নাই, যে তোমার হচ্ছে হিউম্যান তোমার হচ্ছে ইয়া ভাইরাস। এখন সিফিলিসটাই কেবল একটু মনে রাখতে হবে, সেটা কি? ট্রিপোনেমা প্যালিডাম। একটু কষ্ট তো তোমাকে করতে হবে ভাই, একটু তো তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে। অনেকের রাতে 12টা 1টা বেজে যাচ্ছে, 2টা বেজে যাচ্ছে, অনেকের পড়তে পড়তে জ্ঞান নাই, ভোর হয়ে যাচ্ছে, সে বুঝতেছে না যে ভোর হয়ে গেল, আমি পড়তেই আছি, অনবরত আমার পড়ার এই সাধনাটা নিরলস ভাবে চলে যাচ্ছে। তো তার সাথে তো ভাইয়া তোমার কম্পেয়ার চলবে না, ও তো সর্বোচ্চ পরিশ্রমী, তোমার আগে ওর হকটা বেশি নার্সিং এ। এই জন্য পরিশ্রমের কমতি করো না, নিজের কাছে নিজের জবাব দিতে পারবা না। এই একটা মাস চলে গেলে নিজেকে নিজে প্রশ্ন করে জবাব দিতে পারবা না। নার্সিং এর প্রিপারেশন নিচ্ছ, ভার্সিটির পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে, নার্সিং এর পরীক্ষা তোমার জীবনের শেষ পরীক্ষা কিন্তু মনে রেখো। এবং এরপরে কি হবে জানো? বাবা মা মেয়ে হলে তোমরা যারা তোমরা আমাদের ছাত্রী বেশি, তোমরা 90% আমাদের ছাত্রী স্টুডেন্ট, তোমাদের ক্ষেত্রে কি হবে? বাবা মা বিরক্ত হয়ে যাবে। তোমরা সবাই বেশিরভাগই গ্রামীণ পরিবারের এবং খুব কষ্টে আমাদের সংসার চলে। ঠিক আছে, তো তোমরা যখন চান্স পাবা না, মা বাবার মন ভেঙে যাবে, হয়তো মনের ইচ্ছার বিরুদ্ধে পড়াবে, ফার্স্ট ইয়ারে উঠবা, বলবে ছেলে দেখো বিয়ে দিয়ে দিবে। বিয়ে দিয়ে দেওয়াটা খারাপ না, বাট তুমি তো এস্টাবলিশ হইতে তোমার একটা বাধা হয়ে দাঁড়াবে। তুমি নার্সিং কলেজে আসো, তুমি নিজে দেখো, তোমার যাচাই করার যোগ্যতা হোক, তোমার মতের প্রাধান্য দিক, এর চাইতে তো ভালো কিছু হইতে পারে না। এই জন্য প্লিজ রিকোয়েস্ট করবো যে সবকিছু ভুলে এই পরিশ্রমটুকু একটু করো, একটু কঠিন পড়া, বাট এইটা নিজের মনে জাগাও যে জীবনে আর একটা মাসই এরকম প্রেশার নিতে হবে। তুমি নার্সিং ওঠার পরে অনেক অনেক পড়া থাকবে, অ্যাডমিশনে সব পড়া একদিন রাতে থাকবে, এরকম হবে। অ্যাডমিশনে এই যাবত যত পড়ছো এরকম সিলেবাস এক রাতে থাকবে, পরে তোমার নার্সিং এর পরীক্ষা দিতে হবে, বাট প্রেশার থাকবে না। অমুক বন্ধু মজা করবে, অমুক বান্ধবী মজা করবে, আগের দিন রাতে মুড়ি পার্টি হবে, সবাই মিলে আনন্দ মজা করে পড়বা, বাট প্রেশারটা থাকবে না। এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? এটা তোমাদেরকে বললাম। এবং তোমার যদি স্বপ্নটা নার্সিং ওই লেভেলে থাকে, তোমরা যে অনেকে লিখতেছে ভাই ভাই অনেক ঘুম আসতেছে, অনেক ঘুম আসতেছে, অনেক ঘুম আসে, এই ঘুমটা যখন তোমার প্যাশন হয়ে দাঁড়াবে, যে তোমার চান্স পাইতেই হবে, এটা তোমার একটা নেশার মতো হয়ে যাবে, এই ঘুমগুলো আর আসবে না। ঠিক আছে, এই কথাগুলো তোমার অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট আমার এই কথা শুনে তোমরা যারা আমাকে, কতজন দেখছে আমাকে, এই যে 156 জন তোমরা যারা দেখছো, একজনের যদি কাজে লাগে, একজন যদি তোমার মেন্টালিটি ঘুরে যায়, এটা বেটার এনাফ। এই একজন যদি ঘুরে দাঁড়াও, এটাই এনাফ। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী পড়াশোনায় চলে যাই। কঠিন পড়াশোনা দেখে ওইটা আগে পড়বা, এইটাই আগে শেষ করি, এইটাই পড়া, এইটাই শেষ করে আমার পরে কাজ। কঠিন মানে ওইটাই আমি আগে পড়বো, সহজগুলো তো আমি পারি। ঠিক আছে, ওকে, পরবর্তী পড়ায় চলে যাই। দেখো যে হুইচ ইজ দ্য প্যান্ডেমিক, অর্থাৎ বিশ্বব্যাপী। দেখো এখানে তিনটা টার্ম আছে, একটা হচ্ছে এন্ডেমিক, এন্ডেমিক লিখে নিতে পারো এটা, এন্ডেমিক। তারপর আছে কি এপিডেমিক, 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 এপিডেমিক। ঠিক আছে, আরেকটা হচ্ছে প্যান্ডেমিক, অর্থাৎ বিশ্বব্যাপী লেখা আছে। এখন আমি বললাম খেজুর গুড় আমার জেলা যশোরেই পাওয়া যায়, বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। খেজুর গুড় আমার জেলাতেই কেবল পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তার মানে স্পেসিফিক একটা শহর বা একটা দেশে পাওয়া গেলে সেটা এন্ডেমিক। তার মানে শুধুমাত্র ওই রিজিয়ন বেসিস, যেমন বগুড়ার দই আমরা বলি না, তারপরে আমরা বলি এই যে চিনি গুঁড়া চাল, বাদাম চাল, আরো কি কি চাল টাল এরকম বলি না আমরা। তো এটা নির্দিষ্ট অঞ্চলে, কোনো চাল আছে বরিশালের, কোনো চাল আছে দিনাজপুরের, কোনো চাল আছে রংপুরের। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি এন্ডেমিক। এবার দেখো যদি বিভিন্ন জেলাতে বিখ্যাত হয়, যেমন আম, সাতক্ষীরার আম বিখ্যাত, চাঁপাইনবাবগঞ্জের আম বিখ্যাত, রংপুরের হাড়িভাঙা আম বিখ্যাত, সবগুলো তো আমের প্রজাতি বাট বিখ্যাত। তাহলে যদি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তাহলে এটা ইন্ডিয়ায় পাওয়া যাচ্ছে, এটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এপিডেমিক। আর যদি ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যায়, তাহলে সেটাকে বলতেছে প্যান্ডেমিক। সেটা কি বলতেছে?
প্যান্ডেমিক, তাই না? তার মানে যে প্যান্ডেমিক কোনটা এর মধ্যে তোমরা জানো এইডস হচ্ছে প্যান্ডেমিক, এবং রিসেন্ট যে প্যান্ডেমিক আমরা পাইলাম, রিসেন্ট প্যান্ডেমিক পাইলাম কোনটা, কোভিড-19 এর একটা প্যান্ডেমিক আমরা পেয়েছি, কোভিড-19, তাই না? কোভিড-19 এর একটা প্যান্ডেমিক আমরা পেয়েছি। এই তথ্যগুলো খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে একটু পড়তে হবে, ঠিক আছে? ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যায়। দেখো যে ডেঙ্গু জ্বর হলে রক্তের কোন উপাদান সাধারণত কমে যায়। দেখো তোমরা যারা নার্সিং প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিছু হওয়ার হামেশা এরকম আসবে। তাই দেখো ডেঙ্গু জ্বর, একজন ডেঙ্গু জ্বর নিয়ে আসে, তুমি প্রথমে কি করো, ফার্স্ট এড হিসেবে তাকে কি জ্বর মাপো, তাকে ভর্তি হওয়ার পরে তার ওজন মাপো, জ্বর মাপো, জ্বর মাপার পরে তারপরে সিম্পটম শুনে হিস্ট্রি নেওয়া যাকে বলে, এবং প্রত্যেকটা তোমাদের দেখবা নার্সদের সবচেয়ে যত্ন করে শেখানো হয় হিস্ট্রি নেওয়াটা, যে তুমি আগে রোগীর কথাগুলো শুনবা, তুমি যদি তার কথা না শোনো তার সমস্যা কিভাবে বুঝবা। এবং নার্স যারা হয়, ডাক্তার যারা হয়, তাদেরকে ডাক্তারি এবং নার্সিংটা যত বেশি প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন একজন সাইকোলজিস্ট হয়, একজন মানুষের মন বোঝা, একজন মানুষ কি বলতে যাচ্ছে এটা তার মন দিয়ে বোঝা, তার মতো করেই বোঝা, তার ফিলিংস বুঝতে পারবে না। তো বুঝতে পারছো? আমি আমার হাত ভেঙেছে, আমি যে বললাম আমি হসপিটালে গেলাম, তুমি আমার হাত ভাঙছে, তুমি তাড়াতাড়ি আমার শোয়ে ঢাস করে ইনজেকশন মেরে দিয়েছে, ঘুমাই যাক পরে দেখতেছি, এরকম না, জিনিসটা এরকম না। তুমি আগে তার সমস্যা শুনবা, হিস্ট্রি শুনবা, তার মানে তার রক্তের উপাদান কমে গেছে, এরকম রক্ত কমে গেছে, এরকম হইলেই বুঝবা তার ডেঙ্গু জ্বর হইছে, ঠিক আছে? এবং ডেঙ্গু জ্বরে প্লেটলেটের পরিমাণ অনেক বেশি কমে যায়। কিসের পরিমাণ? প্লেটলেট। অনুচক্রিকা নাম থেকে নাম কি থাকবে? প্লেটলেট, প্লেটলেট। দেখো এই প্লেটলেট কি? রক্ত, সবচেয়ে ছোট রক্তকণিকা, সবচেয়ে ছোট রক্তকণিকা, সবচেয়ে ছোট রক্তকণিকা। অনেকে আবার এই প্লেটলেট বা অনুচক্রিকা মানবদেহের সবচেয়ে ছোট কোষ বলতেছে। মানবদেহের সবচেয়ে ছোট কোষ নতুন বইয়ে দেয়া আছে যে মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম কি? অনুচক্রিকা। মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম কি? অনুচক্রিকা। এটা মাথায় রাখবা, মানবদেহের সবচাইতে ছোট কোষের নাম কি? অনুচক্রিকা। এটা নতুন বইয়ের তথ্য, তোমরা লিখে নাও, ঠিক আছে? তোমরা অনেক বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে এটা পড়বে। দেখো কত সুন্দর একটা শিজুকা, ও খুব সুন্দর একটা কথা লিখেছে। শিজুকা, এইডস হলে শ্বেত রক্ত কমে যায়। আমি এইটুকু আরেকটু সংযোজন করতে চাই। এইডস যদি হয় তাহলে রক্তের কি হয়? শ্বেত রক্ত কমে যায়। মনে রাখবা, লিম্ফোসাইট কমে যায়। এই শ্বেত রক্ত কণিকার নাম কি? যে লিম্ফোসাইট, তাই না? লিম্ফোসাইট। তাহলে কোনটা রক্তের একটা কণিকা, যেমন T4 লিম্ফোসাইটটা বেশি কমে। কোনটা? T4 লিম্ফোসাইটটা সবচেয়ে বেশি কমে যায়, ঠিক আছে? এবং এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা আরেকবার প্লিজ তোমরা আরেকবার একটু তোমাদের মেনশন কার্যক্রমটা চালিয়ে যাও আর একবার, এবং কি বলা যায় যে এই তথ্যগুলো আসলে খুবই প্রাসঙ্গিক। এবং আরেকটা জিনিস মনে রাখবা, ডেঙ্গু জ্বরের টেম্পারেচার কত পরীক্ষায় কিন্তু আসে, মনে রাখবা 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, একদম বোল্ড করে লিখে রাখো। 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর বলে। হ্যাঁ, ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর বলে। এবং এই ডেঙ্গু জ্বরকে বলা হয় কি? হাড় ভাঙা জ্বর। লিখে নাও দ্রুত, এই ডেঙ্গু জ্বরকে কি বলে? হাড় ভাঙা জ্বর। ডেঙ্গু জ্বরকে কি বলে? হাড় ভাঙা জ্বর। হাড় ভাঙা জ্বর, ঠিক আছে? হাড় ভাঙা জ্বর অর্থাৎ কোমরে ভীষণ ব্যথা হয়, গায়ে র্যাশ দেখা যায়, কোমরে ব্যথা হয়। এই কারণে এই ডেঙ্গু জ্বরকে আমরা বলতেছি কি? হাড় ভাঙা জ্বর বা ব্রেক বোন ফিভার। কি বলতেছি? ব্রেক বোন ফিভার। তোমরা আরেকটা বার কেন একটু মেনশন শেয়ার দিচ্ছ না? লাস্ট আর বলতেছি না, এই লাস্ট বার বলতেছি, তোমরা একটা মেনশন শেয়ার দিয়ে দাও লাস্ট বার। এবং আমাদের ক্লাস তোমরা যে ধৈর্য ধরে করতেছো, আলহামদুলিল্লাহ, এটা তোমাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা, তোমাদের অনেকের উপকারও হচ্ছে এতে, ঠিক আছে? তাইলে দেখো এইটা একটু মনে রাখতে হবে। তবে রিসেন্ট গবেষণা বলতেছে যে তারা দেখছে আসলে এখন আর 102 এর বেশি উঠতেছে না, 102 এর বেশি আর এখন উঠতেছে না। এই তথ্যগুলো তোমাদের জানা দরকার। তার মানে তুমি নার্স, একজন পেশেন্ট আসছে, তার জ্বর মেপে দেখতেছো কত? 102 আছে, তার মানে 101 আছে, তার মানে তার ডেঙ্গু হতে পারে, ঠিক আছে? তার ডেঙ্গু হতে পারে। তবে এখন সবচেয়ে বেশি টেম্পারেচার বেশি হয় কোথায় বলো তো? টাইফয়েড হইলে, সালমোনেলা টাইফয়েড অ্যাটাক হইলে সবচেয়ে বেশি টেম্পারেচার বেশি হয়ে যায়, 105-6 হওয়ার হামেশায় উঠে যায়। ওকে, কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? এই কোশ্চেন দেখবা আগে যে শব্দের শেষে কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ। যক্ষা মেরে দিছি, পরে যাই দেখো শেষে কই আছে, লেখা আছে নয়। তার মানে জানা প্রশ্ন ভুল হয়ে গেল। এইটা যেন কোনোভাবেই না হয়, তার মানে কোনটি নয় নাকি হ্যাঁ পজিটিভ উত্তর চাচ্ছে না নেগেটিভ উত্তর চাচ্ছে, ঠিক আছে? এটা আগে আমাকে দেখতে হবে। তাইলে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, তাহলে কোনটা হবে? এটা
এই কোনটা দ্রুত বলো, দ্রুত 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 ফাস্ট আনসার করো, দ্রুত ফাস্ট আনসার করো। তো ওদের আনসারগুলো আমি একটু দ্রুত দেখতে চাই, দ্রুত দেখতে চাই যে কে সবার আগে উত্তর করতেছে। আমি তাকিয়ে আছি, আমি তাকিয়ে আছি এদিকে যে কে সবচেয়ে আগে উত্তর করে। ঠিক আছে, এই যে সি উত্তর করছে, যে সুমি রানী উত্তর করছে সি। নিউমোনিয়া কখনোই না, নিউমোনিয়া কখনোই না। ঠিক আছে, এই নিউমোকক্কাস দ্বারা এটা হয়ে থাকে, এটা কখনোই না। জলাতঙ্ক র্যাবিস ভাইরাস দিয়ে হয়ে থাকে, অর্থাৎ ভাইরাস ঘটিত রোগ হচ্ছে এই র্যাবিস ঘটিত। র্যাবিস, র্যাবিস কি কারণে হয় বলতো? এই যে কুকুর বিড়ালে কামড় দেয় না, পাগলা কুকুর, পাগলা, এবং অনেক সময় দেখা যায় গরুর ক্ষেত্রেও কিন্তু হয়, গরুর ক্ষেত্রে গরু তোমার কামড় দিছে, এতেও কিন্তু জলাতঙ্ক হয়ে যেতে পারে। তাইলে জলাতঙ্কটা ভাইরাস ঘটিত র্যাবিস ভাইরাস, এবং এটার কি নিতে হয়? র্যাবিসের টিকা নিতে হয়, র্যাবিস টিকা নিতে হয়। ঠিক আছে, র্যাবিস টিকা নিতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। ঠিক আছে, এই যে টাইফয়েড ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তারপরে কি নিউমোনিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তারপরে কি আছে যক্ষা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। প্রত্যেকটা রোগে কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাগুলো। তাহলে এটা মনে রাখবা, কোনটি ভাইরাস ঘটিত রোগ বা কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেকোনো একটা ভালো করে মুখস্থ করবা, যেকোনো একটা ভালো করে মুখস্থ করলে গুড এনাফ। ঠিক আছে, ওকে। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট কত শতাংশ, কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? কতটুকু বনভূমি থাকা প্রয়োজন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোশ্চেন এটা আসবেই। এই আমার মিডওয়াইফারি এবং ডিপ্লোমার ভাই বোন যারা আছো, এই টাইপের প্রশ্নগুলো বারবার বারবার কেন পুনরাবৃত্তি হয়? দেখো এই প্রশ্নগুলো সবার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে একটু উত্তর করো তো কত পার্সেন্ট? এই তোমরা ক খ গ ঘ না লিখে ডাইরেক্ট পার্সেন্টেজ লেখো, যে এত পার্সেন্ট, ডাইরেক্ট পার্সেন্টেজটা একটু লেখো, ডাইরেক্ট পার্সেন্টেজ লেখো। ডিরেক্ট পার্সেন্টেজ 25% নিচ্ছ, ভেরি গুড। তোমরা অনেকেই উত্তর করতেছো 25%। আর এটা জিনিস তোমাদেরকে জানিয়ে রেখি, দেখো বন বন বিভাগের তথ্য মতে বাংলাদেশে, এই কথাটা লিখে রাখো, বন বিভাগের তথ্য মতে বাংলাদেশে বর্তমান বনভূমির পরিমাণ, বর্তমান বনভূমির পরিমাণ কত? 15.58%। দ্রুত লিখবা, দ্রুত লিখবা, দ্রুত। এই তথ্যগুলোর জন্যই তোমাদের আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং দেখো তাহলে বাংলাদেশে এটা আছে, তার মানে বাংলাদেশে আসলে পর্যাপ্ত বনভূমি নাই, বাংলাদেশে পর্যাপ্ত বনভূমি নাই। তাইলে কি হচ্ছে? আমাদের দেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পরিমাণ যত বাড়ে গরমের পরিমাণ তত বাড়ে, তার মানে দিন দিন কি বৈশ্বিক উষ্ণতা বাড়তেছে, কার্বনের পরিমাণ বাড়তেছে। তাহলে আমাদের উচিত কি? বেশি বেশি কি গাছ লাগানো। এই জন্য সরকার কি করছে, বাংলাদেশ সরকার কি করছে? 1994 সাল থেকে, 1994 সাল থেকে জাতীয় বৃক্ষ মেলা কার্যক্রম শুরু করছে। কি জাতীয় বৃক্ষ মেলা? দেখবা, দেখবা তোমার উপজেলাতে বৃক্ষ মেলা হয়, উপজেলা প্রশাসনের যে মানে কি বলা যায়, যে ইউনো থাকে, এই উপজেলা প্রশাসন কেন্দ্রিক এই প্রোগ্রামটা আয়োজন করা হয়। ঠিক আছে, তাইলে 1994 সাল থেকে জাতীয় বৃক্ষ মেলা আয়োজন করা হয় এই জনসচেতনতা তৈরির জন্য, এবং এই গাছ অনেকটা ফ্রি দেওয়া হয়। ঠিক আছে, ফ্রিতে গাছ দিয়ে দেওয়া হয়। তাহলে তোমাদের একটা কাজ থাকবে, তোমরা একটা ভালো কাজ করো, প্রতি বছর 5টা করে, 50 টাকা দিয়েও কিন্তু 5টা গাছ পাওয়া যায়। কি তুমি 250 টাকা দিয়ে 50 টাকা করে একটা গাছ লাগাও, তাইলে তুমি যে কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছো, তুমি তোমার কার্বনটা কনজিউম করতেছে, তোমার কার্বনটা ওই গাছে কনজিউম করতেছে। তার মানে একটা মানুষ যে পরিমাণ কার্বন ছাড়ে, তার মানে তুমি পরিবেশ দূষণ করতেছো না, তুমি গাছ লাগায়ে কি করতেছো? তোমার কার্বনটা ইউটিলাইজ তুমি করে ফেলতেছো। এই হিসাব যদি বাংলাদেশ সব জনগণ করে, তাহলে আমাদের দেশে বনভূমির পরিমাণ 30% ছাড়াই যাবে, এবং এই বৈশ্বিক উষ্ণতা থাকবে না, বাংলাদেশের এই উষ্ণতা থাকবে না। ঠিক আছে, আল্লাহর অশেষ রহমত যে সুন্দরবনটা ছিল, তা নাইলে যে আমাদের অবস্থা কি হতো? ঝড়ে ওদিক খুলনা উড়ে যাইতো, বরিশাল পটুয়াখালী উড়ে যাইতো, আবার সাথে সাথে কি এই বৈশ্বিক উষ্ণতা, ঢাকার মধ্যে আমরা যারা থাকি গরম এতদিন মরে যাইতাম। এবং এই যে এসির উপর নির্ভরশীলতা, আমাদের কি পরিমাণ বিদ্যুৎ ক্রয় করতে হয় তোমরা জানো না। এই জন্য সেলফ যে সচেতনতা, সেলফ যে এই বোঝার ব্যাপারটা, এটা বাড়াইতে হবে, নিজস্ব যে বোঝার ক্ষমতা এটা বাড়াইতে হবে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দেখি, বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি আসে কোন জেলায়? চট্টগ্রাম জেলায়। সবচেয়ে বেশি আছে কোন জেলায়? চট্টগ্রাম জেলায়। সবচেয়ে বেশি আছে কি? চট্টগ্রাম জেলায়। এই চট্টগ্রাম জেলাতে সবচেয়ে বেশি বনভূমি আছে, কারণ পার্বত্য চট্টগ্রাম তোমরা জানো, পাহাড়ি অঞ্চলে সব সবুজ সবুজ আর সবুজ। ঠিক আছে, এই তথ্যগুলো তোমাদেরকে পড়তে হবে আর কি। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, জলজ শামুক ঝিনুকের খোলস কি দিয়ে নির্মিত? এই শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো, এই সমস্ত প্রাণী আমরা পড়ছিলাম মলাস্কা পর্বের প্রাণীতে, মলাস্কা পর্বের প্রাণীতে। এখন এই মলাস্কা পর্বের প্রাণীদের বাইরের যে আবরণটা আছে, এটার নাম হচ্ছে কিউটিকল বা কাইটিন নির্মিত। কি নির্মিত? কাইটিন নির্মিত। কি নির্মিত? কাইটিন নির্মিত। কি নির্মিত?
কাইটিন নির্মিত, ঠিক আছে? তাহলে এই কাইটিনটা মূলত কি? কাইটিনটা মূলত কি? এই বলো তো কাইটিনটা মূলত কি? এই কেউ উত্তর করতেছো? কেউ উত্তর করতেছো? তোমরা দেখো, তোমরা আরেকটু কিন্তু চাইলে সংখ্যা বাড়াইতে পারে। কার্বনেট, ভেরি গুড, অসাধারণ উত্তর করে ফেলছে কার্বনেট, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট। এই তোমরা কি জানো চুন, যেটা ক্যালসিয়াম কার্বনেট, চুন কিন্তু ঝিনুক এবং শামুকের খোলক পুড়িয়ে চুন তৈরি করা হয়। যাদের উত্তরবঙ্গে বাড়ি আছে, চাঁপাইনবাবগঞ্জের কিছু, জয়পুরহাটের কিছু জেলাতে কিন্তু এগুলো তৈরি করা হয়, ঠিক আছে? ময়মনসিংহের কিছু জেলাতেও কিন্তু এগুলো তৈরি হয়। তারা কি চুন তৈরি করে এবং তারা মাটির হাড়িতে টিনের যে ব্যারেল বলে, ব্যারেলে জাল দিয়ে কিন্তু, এই তোমরা এখানে কেউ আছো চুন তৈরি করে দেখেছো? এই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে মূলত চুন তৈরি করে। কি তৈরি করে? মূলত চুন তৈরি করে, ঠিক আছে? ওকে, এরপর দেখো দেহের ক্ষয় পূরণ বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদানটা দরকার, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। দেখো, ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধনে একটা উপাদানই করতে পারে, সেটা হচ্ছে প্রোটিন। সেটা কি? প্রোটিন। সেটা কি? প্রোটিন করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, যে দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করতে পারে কে? একমাত্র প্রোটিনই করতে পারে। এখন দেখো, তাহলে উত্তর হবে কি? প্রোটিন। এখন ভিটামিনের কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, ঠিক আছে? আর এই যে স্নেহদ্রব্য আর শর্করা জাতীয় খাবার আছে, এই স্নেহ এবং শর্করার প্রধান কাজ হচ্ছে শক্তি দেওয়া। আমাদের শক্তি দেয়, তারা এনার্জি দেয়। এনার্জির পাশাপাশি কি করে? তাপ শক্তি তৈরি করে। তাপে আমরা যখন অধিক কাজ করি, অনেক বেশি কথা বলি, অনেক বেশি খেলাধুলা করি, কি হয়? ঘাম বের হয়। সেবাম গ্ল্যান্ড থেকে কি হয়? সোয়েটিং হয়, ঘাম বের হয়। এই ঘামটা বের হয় মূলত এই দেখো এই শর্করা এবং চর্বি বার্ন হয়ে। এই যাদের চর্বি হয় বলে তুমি এক্সারসাইজ করো, তুমি দৌড়াদৌড়ি করো, তাহলে দৌড়াদৌড়ির ফলে তাপ শক্তি দেহ থেকে বের হয়ে যাচ্ছে। এবং দৈনিক একজন মানুষের 100 থেকে 150 গ্রাম, 100 থেকে 150 গ্রাম প্রোটিন খাইতে হবে। প্লিজ ভাইয়া, তোমরা যারা পড়াশোনা করতেছো, শহরে থাকো, দৈনিক যদি খুব গরিব হও, একটা ডিম খাও, প্লিজ একটা ডিম খাও। একটা ডিম খাওয়া, প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে। মেসে যে খাবার দেয়, কুকিং সিস্টেমের কারণে প্রোটিন ডিস্ট্রয় হয়ে যায়, ঠিক আছে? যে রান্না করে যে সিস্টেমে, প্রোটিন দেখা যায় 0%। যে পোল্ট্রি মুরগির একটু খাও, সেটাও দেখা যায় থাকে না, ঠিক আছে? ওকে, তাইলে একটা ডিম মাস্ট খাইতে হবে, একটা ডিম মাস্ট খাবা, সবজি খাবা, সালাদ খাবা। ওকে, নিচে কোনটি হরমোন? এখানে তাকাই বোঝা যাচ্ছে কোনটি হরমোন। একবার একটু উত্তর করো তো, কোনটা হরমোন একটু বলো তো। এই বলো, এই তোমাদের কাছে ক্লাস কি ইফেক্টিভ লাগতেছে? আমি একটু দ্রুত বলার ট্রাই করতেছি, কারণ তোমরা দেখতেছি তোমাদের ধৈর্য খুব কম। তোমরা কেবল 150 জন ছিল, 140 জন হয়ে গেছে, 10 জন চলে যাচ্ছ। মানে তোমাদের ধৈর্য কত কম দেখো। যাদের ধৈর্য কম তাদের আসলে নার্সিং এ চান্স পাওয়ার কোনো দরকারই নাই, কারণ নার্সিং চাকরিটা যতটা না, বা পড়াটা যতটা না টাকা ইনকাম করা, তার চেয়ে বেশি ধৈর্যের এবং প্যাশনের এবং মন থেকে সেবা। টাকা দিয়ে পুষাইতে পারবে না, টাকা দিয়ে নার্সিং রে কখনো বাস বিচার করা যাবে না। এই চাকরিটা হচ্ছে ফুল অফ কি? স্যাক্রিফাইস, মানে একদম পুরো আত্মোৎসর্গ। এখানে টাকা দিয়ে সারা রাত ঘুম জাগবো, টাকা দিয়ে তোমার ঘুমটারে কেনার মতো টাকা কারণ নাই, এই ওয়ার্ল্ডে কারণ নাই, ঠিক আছে? এই জন্য এই ধৈর্য তোমাদের না থাকলে হবে না। দেখো নিচের কোনটি হরমোন? এই কোনটা হরমোন? এর মধ্যে কোনটা হরমোন? অনেকে উত্তর করে বলছে ইনসুলিন হরমোন। এইটা, এই ইনসুলিন হরমোনের অভাবে কি হয়? ডায়াবেটিস হয়, বহুমূত্র হয়। মানে কি? যখন রক্তে চিনি লেভেল বেড়ে যায়, ইনসুলিন সেটাকে কমায়। রক্তে চিনি লেভেল বেড়ে যায়, ইনসুলিন সেটাকে কমায়। যখন ইনসুলিন ব্যর্থ হয়, বাইরে থেকে ইনজেকশন মেরে দিতে হয়। বুঝতে পারছো? বাইরে থেকে কি? ইনজেকশন মেরে দিতে হয়। এটা হচ্ছে ইনসুলিন, সেই হরমোন। এবং যে ট্রিপসিন আছে, পেপসিন আছে, টাইরিন আছে। টাইরিন আমাদের লালা রসের মধ্যে পাওয়া যায়, লালা রসের মধ্যে থাকে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর দেখো সেলুলোজ কোন জাতীয় পদার্থ? সেলুলোজ, সেলুলোজ, সেলুলোজ। দ্রুত লিখে হবে, এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে 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 সবচেয়ে বেশি পরিমাণে, পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, বেশি পরিমাণে পাওয়া যায় কি? পাওয়া যায় হচ্ছে সেলুলোজ। তার মানে পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ বিরাজ করে কি? সেলুলোজ। কারণ কি? সেলুলোজ সবচেয়ে বেশি পরিমাণ বিরাজ করার কারণ কি বলতো? কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি কার সংখ্যা বেশি? গাছের সংখ্যা বেশি। তাহলে গাছের প্রধান গাঠনিক উপাদান, অর্থাৎ উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান, উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান, পৃথিবীর উপাদান কি? উপাদান হচ্ছে সেলুলোজ। তাহলে সব গাছের বা উদ্ভিদের গাঠনিক উপাদান কি? গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ, সেলুলোজ। এই সেলুলোজ কি জাতীয় পদার্থ? এই উত্তর কি করছো? সেলুলোজ কি জাতীয় পদার্থ? উত্তর করেছে ক, সেলুলোজ শর্করা জাতীয় পদার্থ। ভেরি গুড। এই শর্করার ইংরেজি নাম কি দিবে বলো তো? দিবে কার্বোহাইড্রেট,
কার্বোহাইড্রেট, কি দিবে? কার্বোহাইড্রেট। এবং এটা অনেক সময় কার্বস দিতে পারে, কি দিতে পারে? কার্বস দিতে পারে, ঠিক আছে। এবং এই যে সেলুলোজ, এটা হচ্ছে উদ্ভিদের একটা সঞ্চয়ী বা গাঠনিক একটা উপাদান। মনে রাখবা আরেকটা আছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন এটা প্রাণীর দেহে পাওয়া যায়। গ্লাইকোজেন মনে আছে তো গ্লাইকোজেনের কথাবার্তা? এই গ্লাইকোজেনটা কই পাওয়া যায়? প্রাণীর দেহে পাওয়া যায়। এটা খুঁজে নিয়ে নোট করবা। তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। মডেল টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করো। যদি প্রিপারেশন ভালো না বোঝো তাহলে আমাদের এই ছোট্ট 590 টাকার কোর্সে চলে আসো, আমরা তোমাদেরকে গাইড করব। এই ছোট্ট সময়টা কাজে লাগাও, পৌঁছে যাও তোমার স্বপ্নের ক্যাম্পাসে, স্বপ্নের নার্সিং কলেজে। তোমার সাথে দেখা হবে আরেকটি ক্লাসে। এই কয়টা দিন সুস্থ থাকো, সুস্থ থেকে নিজের সবচেয়ে বেশি এফোর্ট দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।